অনলাইন ক্লাসে সকলকে স্বাগতম। ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং ইলেকট্রনিক্স টেকনোলজির চতুর্থ পর্বের ছাত্রছাত্রীদের জন্য বিষয়ের নাম নেটওয়ার্কস, ফিল্টার্স অ্যান্ড ট্রান্সমিশন লাইনস, বিষয় কোড 66841। আজকে আমাদের নবম ক্লাস। পাঠ পরিকল্পনা উপস্থাপনায় আমি মোহাম্মদ কামরুজ্জামান, ইনস্ট্রাক্টর টেক ইলেকট্রনিক্স, ময়মনসিংহ পলিটেকনিক ইনস্টিটিউট, ময়মনসিংহ। আজকে আমরা পড়ব অধ্যায় 6, ফিল্টার এর বৈশিষ্ট্য। এই অধ্যায়ে আছে 6.1 এ আছে রেজোনেন্স সার্কিট এর সংজ্ঞা, 6.2 রেজোনেন্স সার্কিটের প্রকারভেদ, 6.3 তে আছে সিরিজ এবং প্যারালাল রেজোনেন্স সার্কিটের ব্যাখ্যা, 6.4 ইলেকট্রনিক ফিল্টারের সংজ্ঞা, 6.5 ফিল্টারের প্রকারভেদ, 6.6 লো পাস, হাই পাস, ব্যান্ড পাস এবং ব্যান্ড স্টপ ফিল্টারের সাধারণ ধর্ম, 6.7 লো পাস, হাই পাস, ব্যান্ড পাস এবং ব্যান্ড স্টপ ফিল্টারের প্রয়োগ উল্লেখকরণ, 6.8 এ আছে সিমেট্রিক্যাল ব্যালেন্সড এবং আনব্যালেন্সড ট্রি এবং পাই সেকশন হিসাবে লো পাস ফিল্টার উপস্থাপন, 6.9 কানেক্টিং আলফা এবং ক্যারেক্টারিস্টিক্স ইম্পিডেন্স জেড ও থিওরেম। রেজোনেন্স সার্কিটের সংজ্ঞা 6.1 রেজোনেন্স সার্কিট। রেজোনেন্স সার্কিট হচ্ছে যে কমপক্ষে একটি ইন্ডাক্টর এবং একটি ক্যাপাসিটরের সমন্বয়ে গঠিত এসি সার্কিটের বিশেষ অবস্থাকে রেজোনেন্স বলে। আমি আবার বলতেছি যে কমপক্ষে একটি ইন্ডাক্টর এবং একটি ক্যাপাসিটরের সমন্বয়ে গঠিত এসি সার্কিটের বিশেষ অবস্থাকে রেজোনেন্স বলে। এই বিশেষ অবস্থায় সার্কিটের কারেন্ট এবং ভোল্টেজ ইন ফেজে থাকে। এই বিশেষ অবস্থায় সার্কিটের কারেন্ট এবং ভোল্টেজ ইন ফেজে থাকে এবং সার্কিটের কারেন্ট বা ভোল্টেজ সর্বোচ্চ সীমায় পৌঁছে। যেমন সিরিজ সার্কিটে যখন রেজোনেন্স সংঘটিত হয় তখন কারেন্ট উচ্চ সীমায় পৌঁছে, তবে প্যারালাল সার্কিটে যখন রেজোনেন্স সংঘটিত হয় তখন ভোল্টেজ সর্বোচ্চ সীমায় পৌঁছে। এই দুইটা কি হচ্ছে যে সিরিজ সার্কিটের ক্ষেত্রে কারেন্ট সর্বোচ্চ সীমায় পৌঁছবে এবং প্যারালাল সার্কিটের ক্ষেত্রে ভোল্টেজ সর্বোচ্চ সীমায় পৌঁছবে। যেহেতু সার্কিটের রেজোনেন্স অবস্থায় ভোল্টেজ এবং কারেন্ট ইন ফেজে থাকে, ইন ফেজ মানে একই ফেজে থাকে, সেহেতু সার্কিটটি বিশুদ্ধ রেজিস্টিভ হয়। রেজোনেন্স অবস্থায় সার্কিটের পাওয়ার ফ্যাক্টরও একক হয়। রেজোনেন্স অবস্থায় সার্কিটের ইম্পিডেন্স বা ইম্পিডেন্স জেড বা অ্যাডমিনেন্স ওয়াই এর কাল্পনিক উপাংশ শূন্য হয়। উদাহরণস্বরূপ আমরা ধরে নিতে পারি যে যদি জেড সমান সমান আর প্লাস জে এক্স এবং ওয়াই সমান সমান জি প্লাস জে ভি হয়, তাহলে রেজোনেন্স অবস্থায় এক্স সমান সমান 0 হবে এবং বি সমান সমান 0 হবে। তাহলে এখানে যদি আমরা এক্স এর মান 0 বসাই তাহলে জেড সমান সমান আর হয়ে যাবে এবং এখানে যদি বির মান 0 বসাই তাহলে অ্যাডমিটেন্স ওয়াই সমান সমান জি হয়ে যাবে। অর্থাৎ ক্ষতে আছে আবার রেজোনেন্স অবস্থায় সার্কিটের ইম্পিডেন্স এবং অ্যাডমিটেন্স কোণ শূন্য হয় যদি ইম্পিডেন্স সমান সমান জেড সাই হয়, অ্যাঙ্গেল সাই, এবং অ্যাডমিটেন্স ওয়াই অ্যাঙ্গেল থিটা হবে। রেজোনেন্স সার্কিটের প্রকারভেদ। এসি সিরিজ সার্কিটে যখন ইন্ডাকটিভ রিঅ্যাকট্যান্স, যাকে এক্সএল দ্বারা প্রকাশ করা হয়, ইন্ডাকটিভ রিঅ্যাকট্যান্স আমরা এটা আগেও জানি যে ইন্ডাকটিভ রিঅ্যাকট্যান্স মানে এক্সএল, এবং ক্যাপাসিটিভ রিঅ্যাকট্যান্স এক্সসি যখন সমান হয় তখন উক্ত সার্কিটটিকে রেজোনেন্স সার্কিট বলে। অর্থাৎ রেজোনেন্স অবস্থায় ইন্ডাকটিভ রিঅ্যাকট্যান্স এক্সএল সমান সমান হবে ক্যাপাসিটিভ রিঅ্যাকট্যান্স এক্সসি। এই রেজোনেন্স সার্কিটকে দুই ভাগে ভাগ করা যায়, এক সিরিজ রেজোনেন্স সার্কিট এবং দুই প্যারালাল রেজোনেন্স সার্কিট। 6.3 সিরিজ এবং প্যারালাল রেজোনেন্স সার্কিটের ব্যাখ্যা।
যেমন সিরিজ রেজোন্যান্স সার্কিটের ব্যাখ্যা বলতেছে এসি সিরিজ সার্কিটে যখন ইন্ডাকটিভ রিঅ্যাকট্যান্স এক্সএল এবং ক্যাপাসিটিভ রিঅ্যাকট্যান্স এক্সি সমান হয় তখন সার্কিটের ওই অবস্থাকে সিরিজ রেজোন্যান্স বলে আর উক্ত সার্কিটকে সিরিজ রেজোন্যান্স সার্কিট বলে। আমি আবার বলতেছি যে এসি সিরিজ সার্কিটে যখন ইন্ডাকটিভ রিঅ্যাকট্যান্স এক্সএল এবং ক্যাপাসিটিভ রিঅ্যাকট্যান্স এক্সি সমান হয় তখন সার্কিটের ওই অবস্থাকে সিরিজ রেজোন্যান্স বলে, ওই অবস্থাটাকে সিরিজ রেজোন্যান্স বলে আর উক্ত সার্কিটটাকে সিরিজ রেজোন্যান্স সার্কিট বলে। যেমন এই যে সার্কিটটা এখানে দেওয়া হয়েছে, একটা এসি সাপ্লাই দেওয়া হয়েছে, এখানে রেজিস্ট্যান্স দেওয়া আছে, একটা রেজিস্টর, একটা ইন্ডাক্টর এবং একটা ক্যাপাসিটর সংযোগে একটা সিরিজ সার্কিট দেখানো হয়েছে। তাহলে এই সার্কিটের যে রেজোন্যান্স অবস্থা, এটা একটা সিরিজ সার্কিট, এটা যখন এই ক্যাপাসিটিভ রিঅ্যাকট্যান্স এবং ইন্ডাকটিভ রিঅ্যাকট্যান্স সমান হবে তখন এটা কি রেজোন্যান্স হবে আর এই সার্কিটটাকে বলা হবে উক্ত সিরিজ রেজোন্যান্স সার্কিট। এই অবস্থায় আমরা যে সংজ্ঞাটা মানে আগে যে পড়ছি এখানে একটা ভেক্টর ডায়াগ্রাম দেওয়া আছে যে যখন এক্সএল এবং এক্সি সর্বোচ্চ সীমায় থাকে, যে কারেন্ট এক্সএল এক্সি ইন্ডাকটিভ রিঅ্যাকট্যান্স এবং ক্যাপাসিটিভ রিঅ্যাকট্যান্স থাকে তখন রেজিস্টিভ যেটা আছে আর জেড সমান সমান আর সমান হয় তখন ইন ফেজে থাকে। যদি ইন্ডাকটিভের ক্ষেত্রে কি 90 ডিগ্রি উলম্ব বরাবর থাকে, লিডিং এ থাকে এক্সএল আর ক্যাপাসিটেন্স ইন্ডাকটিভ ক্যাপাসিটিভ রিঅ্যাকট্যান্স 90 ডিগ্রি ল্যাগিং এ থাকে ইন ফেজের ভোল্টেজের চেয়ে। এটা সিরিজ রেজোন্যান্স সার্কিট আর এটা হচ্ছে সিরিজ রেজোন্যান্স ভেক্টর ডায়াগ্রাম। রেজোন্যান্স সার্কিট অবস্থায় এক্সএল সমান সমান এক্সএ, আমরা ওই যে সিরিজ সার্কিটটা দেখানো হয়েছে যে যখন রেজোন্যান্স অবস্থায় থাকে তাহলে সার্কিটের মোট ইম্পিডেন্স হবে, এসি সার্কিটের যেহেতু মোট ইম্পিডেন্স হবে জেড স্কোয়ার সমান সমান আর স্কোয়ার প্লাস এক্সএল মাইনাস এক্সি হোল স্কোয়ার। তো এই অবস্থায় যদি এক্সএল এবং এক্সি সমান হয় তাহলে এখানে সমান হয়ে গেলে তাহলে কি হয়ে যাবে, যদি এক্সির পরিবর্তে এক্সএল বসে তাহলে এই জায়গাটা কি জিরো হয়ে যাবে। তাহলে আমরা কি পাবো যে জেড স্কোয়ার সমান সমান আর স্কোয়ার, উভয় পক্ষে স্কোয়ার তুলে গেলে উঠলে বর্গমূল করলে কি হবে জেড সমান সমান আর, অর্থাৎ ইম্পিডেন্স সমান সমান রেজিস্ট্যান্স। সার্কিটের পাওয়ার ফ্যাক্টর পিএফ সমান সমান আমরা জানি কস থিটা, তাহলে এখানে থিটার মান এই কস থিটা সমান সমান কি আর বাই জেড, অর্থাৎ আর এবং জেড যদি সমান হয় তো আর জেডের পরিবর্তে আর বসালে এখানে কি হয়ে যাবে অন হয়ে যাবে, অর্থাৎ কস থিটা সমান সমান পাবো 1, থিটা সমান সমান কস ইনভার্স 1 অর্থাৎ থিটা সমান সমান 0 ডিগ্রি। অর্থাৎ রেজোন্যান্সের সময় সার্কিট এবং ভোল্টেজ এর মধ্যকার ফেজ কোণ 0 এবং পাওয়ার ফ্যাক্টর ইউনিটি, অর্থাৎ কস থিটার মান কি হচ্ছে 0 ডিগ্রি, তাহলে কস 0 ডিগ্রির মান হচ্ছে 1। যে প্যারালাল রেজোন্যান্স সার্কিটের ব্যাখ্যা, যে এসি প্যারালাল সার্কিটে রেজোন্যান্স হয় তখন যখন শাখা কারেন্ট সমূহের উলম্ব উপাদানগুলোর যোগফল 0 হয়, অর্থাৎ উলম্ব উপাদানগুলোর উলম্ব শাখা কারেন্ট সমূহের উলম্ব উপাদানগুলোর যোগফল 0 হয়। এখানে একটা এসি প্যারালাল সার্কিট দেখানো হয়েছে, আমরা দেখতে পাচ্ছি যে এসি একটা সাপ্লাই রয়েছে, এখানে একটা রেজিস্ট্যান্সের সাথে প্যারালাল একটা ক্যাপাসিটর যোগ করা আছে সিরিজে, আর এখানে আছে রেজিস্টরের সাথে আরএল রেজিস্ট্যান্সের সাথে একটা ইন্ডাক্টর এল সংযোগ করা আছে সিরিজে, অর্থাৎ এটা ক্যাপাসিটর এই শাখাটার সাথে কি প্যারালাল। তো এই অবস্থায় রেজোন্যান্স প্যারালাল সার্কিটের একটি শাখা রেজিস্ট্যান্স ও ইন্ডাক্টেন্স দ্বারা এবং অন্যটি রেজিস্ট্যান্স এবং ক্যাপাসিটেন্স দ্বারা গঠিত, যেটা এখানে দেখানো হয়েছে। তো এক্ষেত্রে সমীকরণটি প্রযোজ্য হবে না যদি না এবং সমান না হয়, অর্থাৎ প্রযোজ্য হবে না যদি এই দুইটা কি সমান না হয়। তাহলে এই ধরনের প্যারালাল সার্কিটের রেজোন্যান্স সংগঠিত হবে তখনই যখন প্রথম শাখা কারেন্টের উলম্ব উপাদান প্রথম শাখার কারেন্টের উলম্ব উপাদান দ্বিতীয় শাখার কারেন্টের উলম্ব উপাদানের সমান এবং বিপরীত হবে, উলম্ব এবং বিপরীত হবে। অর্থাৎ এখানে যে ভেক্টর ডায়াগ্রামটা দেখানো হয়েছে যে এই যে
কারেন্টটা দেওয়া আছে যে এই শাখাতে যে কারেন্টটা যাবে এবং এই শাখাতে যে কারেন্টটা যাবে এটা কি হবে সমান এবং বিপরীত। ইলেকট্রনিক ফিল্টারের সংজ্ঞা। ফিল্টার কি জিনিস? যে কোনো নেটওয়ার্কে যদি কোনো সিগন্যালের নির্দিষ্ট সংখ্যক ফ্রিকোয়েন্সিকে বাধা প্রদান করে এবং অন্যান্য সকল ফ্রিকোয়েন্সিকে কোনো অপচয় ব্যতি রেখে সহজে গমন করতে দেয় তাকে ফিল্টার বলে। অর্থাৎ আমরা আগে যেটা ফিল্টার পড়ে আসছি, যেমন আমরা রেকটিফায়ারে ফিল্টার সার্কিট পড়ে আসছি, সেখানে বলতেছে যে যখন আমরা পালসিটিং ডিসি কে পিওর ডিসি তে রূপান্তর করতে যাব তখন এসি যত হারমোনিক্স আছে অর্থাৎ এসি জাতীয় যা আছে ওটা কি করতে পাস করতে দিবে না, শুধু ডিসিটা যাবে। সেই জন্য আমরা ফিল্টার সার্কিট পড়ে আসছি আগে। তো এই ফিল্টারটা হচ্ছে যে কোনো নেটওয়ার্কে যদি কোনো সিগন্যালের নির্দিষ্ট সংখ্যক ফ্রিকোয়েন্সিকে বাধা প্রদান করে, অর্থাৎ এটা আগে পড়েছি আমরা কি সিগন্যালের জন্য, এখন হলো ফ্রিকোয়েন্সির জন্য, তো বাধা প্রদান করে এবং অন্যান্য সকল ফ্রিকোয়েন্সি কোনো অপচয় ব্যতি রেখে সহজে গমন করতে দেয় তাকে ফিল্টার বলে। ফলে একটা ফিল্টারে কমপক্ষে একটা পাস ব্যান্ড থাকে এবং এই ব্যান্ডে সিগন্যাল অতি সহজে আউটপুটে গমন করতে পারে। পাস ব্যান্ড মানে গমন করার রাস্তা আর কি, যেটা গমন করতে পারে। একইভাবে একটা ফিল্টারে কমপক্ষে একটা এটুনিয়েশন ব্যান্ড থাকে এবং এই ব্যান্ডে সিগন্যাল আউটপুটে গমন করতে পারে না। অর্থাৎ এখানে কি বলতেছে যে পাস ব্যান্ড যেটা কি করে ফিল্টার ফ্রিকোয়েন্সিকে গমন করতে দেয় আউটপুটে, আর যে এটুনিয়েশন ব্যান্ড কি করে ফ্রিকোয়েন্সিকে আউটপুটে গমন করতে দেয় না। যে ফ্রিকোয়েন্সি পাস ব্যান্ডকে এটুনিয়েশন ব্যান্ড হতে অথবা এটুনিয়েশন ব্যান্ডকে পাস ব্যান্ড হতে পৃথক করে তাকে কাট অফ ফ্রিকোয়েন্সি বলে। তাহলে এখানে কিন্তু তিনটা সংজ্ঞা পাচ্ছি আমরা ফিল্টারের মধ্যে, মানে চারটা, যে ফিল্টারটা কাকে বলে, এখানে পাচ্ছি পাস ব্যান্ড কাকে বলে, এটুনিয়েশন ব্যান্ড কাকে বলে এবং কাট অফ ফ্রিকোয়েন্সি কাকে বলে। এই সংজ্ঞাটার মধ্যে এই ফিল্টারের মধ্যে চারটা জিনিস জড়িত আছে, তোমরা সবাই বুঝতে পারছো অবশ্য। তাহলে এইখানে দেখো যে একটা ফিল্টার সার্কিট একটা ব্লকের মাধ্যমে দেখা যায়, এটা ফিল্টার সার্কিট গুলো ব্লক ডায়াগ্রাম, যে এ ফিল্টার এটার মধ্যে কি এই চিহ্নটা দেখ কি পাস হচ্ছে ফ্রিকোয়েন্সি আউটপুটে যাবে। এখানে আছে লো পাস মানে কি, এই যে নিচে তিনটা ব্যান্ড দেওয়া আছে, এখানে নিচেরটাতে যে লো পাস ফিল্টার যাচ্ছে এই দিক দিয়ে ফ্রিকোয়েন্সি যাবে। এটা হাই পাস, যেমন উপরেরটাতে ফ্রিকোয়েন্সি গমন করবে। যেমন ব্যান্ড পাস মিডিলেরটা দিয়ে ফ্রিকোয়েন্সি যাবে। যেমন এখানে আছে কি ব্যান্ড স্টপ, দুইটা দিয়ে যাচ্ছে, যে মাঝখানেরটা ক্রস করে দেওয়া আছে, দুই যাচ্ছে। আর ইন্টারফারেন্স ফিল্টার অর্থাৎ কোনোটাই যাচ্ছে না। এটা একটা ব্লক ডায়াগ্রামের মধ্যে সাধারণত দেখানো হয়েছে, তোমরা দেখে নেবা। তারপর হচ্ছে ফিল্টারের প্রকারভেদ। বলতেছে যে বহিস্থ পাওয়ার সোর্সের ভিত্তিতে ফিল্টার দুই প্রকার, অর্থাৎ অ্যাক্টিভ ফিল্টার এবং প্যাসিভ ফিল্টার। পাওয়ার সোর্স অর্থাৎ আমরা যে ইকুইপমেন্ট গুলো ব্যবহার করি সেটা সার্কিটের মধ্যে সেইটার উপর ডিপেন্ড করে তার বহিস্থ সোর্স দুই ধরনের ফিল্টার, একটা হচ্ছে অ্যাক্টিভ ফিল্টার আর একটা হচ্ছে প্যাসিভ ফিল্টার। তো ফিল্টারের মধ্যে দিয়ে গ্রহণকৃত ফ্রিকোয়েন্সি এবং বাধা প্রদান করার ক্ষমতা অনুযায়ী ফিল্টারকে চার ভাগে ভাগ করা যায়। আমরা আগে যেটা বললাম, লো পাস ফিল্টার, হাই পাস ফিল্টার, ব্যান্ড পাস ফিল্টার, ব্যান্ড স্টপ ফিল্টার। ফিল্টারের কার্যভেদে ফিল্টারকে আবার নিম্নরূপে ভাগ করা যায়। একটা হলো ব্যালেন্সড ফিল্টার, আনব্যালেন্সড ফিল্টার, কনস্ট্যান্ট কে সেকশন ফিল্টার, সেকশন হবে সেকশন ফিল্টার, এম ডিরাইভড ফিল্টার, ক্রিস্টাল ফিল্টার, ল্যাটিস ফিল্টার। তাহলে এখানে কি বলছে ফিল্টারের প্রকারভেদ, যে বহিস্থ পাওয়ার সোর্সের ভিত্তিতে ফিল্টার দুই প্রকার, যথা অ্যাক্টিভ ফিল্টার, প্যাসিভ ফিল্টার। ফিল্টারের মধ্য দিয়ে গ্রহণকৃত ফ্রিকোয়েন্সি এবং বাধা প্রদান করার ক্ষমতা অনুযায়ী ফিল্টারকে আবার চার ভাগে ভাগ করা যায়: লো পাস ফিল্টার, হাই পাস ফিল্টার, ব্যান্ড পাস ফিল্টার, ব্যান্ড স্টপ ফিল্টার। ফিল্টারের কার্যভেদে ফিল্টারকে নিম্নরূপে ভাগ করা হয়ে থাকে: ব্যালেন্সড ফিল্টার, আনব্যালেন্সড ফিল্টার, কনস্ট্যান্ট কে সেকশন ফিল্টার, এম ডিরাইভড ফিল্টার, ক্রিস্টাল ফিল্টার, ল্যাটিস ফিল্টার। অ্যাক্টিভ ফিল্টার, অ্যাক্টিভ ফিল্টার আমরা গত ক্লাসে পড়েছিলাম, অধ্যায় 5 এর মধ্যেও আছে, যে অ্যাক্টিভ ফিল্টার অ্যাক্টিভ উপাদান এবং প্যাসিভ উপাদান বিদ্যমান, এতে অ্যাটেনুয়েশন বেশি পাওয়া যায়। অ্যাক্টিভ উপাদান হলো ট্রানজিস্টর, এমপ্লিফায়ার ইত্যাদি, এবং প্যাসিভ উপাদান হলো রেজিস্টর, ইন্ডাকটেন্স এবং ক্যাপাসিটেন্স। রেজিস্ট্যান্স, ইন্ডাকটেন্স এবং ক্যাপাসিটেন্স। অ্যাক্টিভ ফিল্টারে বায়াসিং ভোল্টেজ প্রয়োগ করতে হয়। অ্যাক্টিভ ফিল্টারে পারফরম্যান্স ভালো
অপেক্ষাকৃত উচ্চ ফ্রিকোয়েন্সিতে ভালো কাজ করে। অ্যাক্টিভ ফিল্টারের বৈশিষ্ট্য কিন্তু হয়ে গেল। অর্থাৎ এই সংজ্ঞা থেকে অ্যাক্টিভ ফিল্টারে বায়াসিং ভোল্টেজ প্রয়োগ করতে হয়, একটা বৈশিষ্ট্য। অ্যাক্টিভ ফিল্টারে পারফরম্যান্স ভালো হয়, 2 নম্বর বৈশিষ্ট্য। 3 নম্বর অপেক্ষাকৃত উচ্চ ফ্রিকোয়েন্সিতে ভালো কাজ করে। 3টা বৈশিষ্ট্য কিন্তু পেয়ে গেলাম আমরা এখানে। আর তো এটা আমরা কিন্তু গত ক্লাসেও ছিল যে অ্যাক্টিভ ফিল্টার যেমন এখানে কি আছে, যে অ্যাক্টিভ ফিল্টারের মধ্যে কি আছে, যেমন এই দুইটা ক্যাপাসিটর আছে, রেজিস্টর আছে, আমরা ইন্ডাক্টর ব্যবহার করতে পারি, এখানে একটা অপারেশন অ্যাম্প্লিফায়ার আছে, যেটা ট্রানজিস্টর যদি থাকতো তাহলে হইতো। তাহলে এগুলা সমন্বয়ে যে ফিল্টার গঠিত এটা হচ্ছে অ্যাক্টিভ ফিল্টার। আর প্যাসিভ ফিল্টার শুধুমাত্র প্যাসিভ উপাদান দিয়ে তৈরি। এই ধরনের ফিল্টার উপাদানগুলো হলো আরএলসি, অর্থাৎ রেজিস্ট্যান্স, ইন্ডাকট্যান্স এবং ক্যাপাসিট্যান্স। এই ধরনের ফিল্টারের এটুনিয়েশন কম হয়। প্যাসিভ ফিল্টারে কোনো বায়াসিং এর প্রয়োজন হয় না। এই ফিল্টারের পারফরম্যান্স কম, উচ্চ ফ্রিকোয়েন্সিতে ভালো কাজ করে না। এটা প্যাসিভ ফিল্টারের বৈশিষ্ট্য হয়ে গেল, আমরা সহজেই বুঝতে পারলাম। প্যাসিভ ফিল্টার কি, যে এখানে কোনো ট্রানজিস্টর, ক্যাপাসিটর নাই। দেখো শুধু ক্যাপাসিটর না, ট্রানজিস্টর এবং অপারেশন অ্যাম্প্লিফায়ার নাই, শুধু কি আছে, অনলি রেজিস্টর, ক্যাপাসিটর এবং যদি ইন্ডাক্টর থাকতো তাহলে ইন্ডাক্টরের মাধ্যমে প্যাসিভ ফিল্টার তৈরি। তারপরে হচ্ছে আমরা আগেরটা বললাম কত, প্যাসিভ ফিল্টার 6.5 মেবি, হ্যাঁ 6.5 ফিল্টারের প্রকারভেদ। আমরা 6.5 থেকেই আমরা চলে গেছি 6.9, মাঝখানে হলো 6.6, 6.7, 6.8। আমি এটা আলোচনা করব কি করতে হবে। আমরা 6.9টা দেখি, যে কানেক্টিং আলফা এবং ক্যারেক্টারিস্টিক্স ইম্পিডেন্সকে আমরা Z0 বা ZO থিওরেম, এটা কি আলফা এবং ক্যারেক্টারিস্টিক ইম্পিডেন্স থিওরেম। ফিল্টার সার্কিটের ফ্রিকোয়েন্সি পরিবর্তনের সাথে সাথে ফিল্টারের রিঅ্যাক্টেন্স পরিবর্তিত হয়, কারণ ফিল্টার সার্কিট রিঅ্যাক্টিভ উপাদানের সমন্বয়ে গঠিত। রিঅ্যাক্টিভ বলতেছে কি, যে ফিল্টার সার্কিটের ফ্রিকোয়েন্সি পরিবর্তনের সাথে সাথে ফিল্টার রিঅ্যাক্টেন্স পরিবর্তিত হয়, কারণ ফিল্টার সার্কিট রিঅ্যাক্টিভ উপাদানের সমন্বয়ে গঠিত। এখানে এটুনিয়েশন কনস্ট্যান্টের মান দুইটি বিষয়ের উপর নির্ভর করে। এক নম্বর শর্ত, যখন আলফা ইকুয়াল 0 হলে যে রেঞ্জের ফ্রিকোয়েন্সির জন্য ফিল্টারের ক্যারেক্টারিস্টিক ইম্পিডেন্স ZO বিশুদ্ধ রেজিস্টিভ বা বাস্তব হয়, তবে ওই ফ্রিকোয়েন্সির এটুনিয়েশন কনস্ট্যান্ট আলফা ইকুয়াল 0 হয়। আমি আবার বলতেছি প্রথম শর্তটা, আলফা ইকুয়াল 0 হলে যে কি হবে, যে রেঞ্জের ফ্রিকোয়েন্সির জন্য ফিল্টারের ক্যারেক্টারিস্টিক ইম্পিডেন্স Z0 বা ZO বিশুদ্ধ রেজিস্টিভ বা বাস্তব হয়, তবে ওই ফ্রিকোয়েন্সিতে এটুনিয়েশন কনস্ট্যান্ট আলফার মান 0 হয়। আলফা হচ্ছে এটুনিয়েশন কনস্ট্যান্ট। 2 নম্বর শর্ত হচ্ছে যে আলফা ইজ গ্রেটার দেন 0, অর্থাৎ এটুনিয়েশন কনস্ট্যান্টটা 0-র চাইতে বড় হলে যে রেঞ্জের ফ্রিকোয়েন্সির জন্য ফিল্টারের ক্যারেক্টারিস্টিক ইম্পিডেন্স Z0 বিশুদ্ধ রেজিস্টিভ বা বাস্তব হয়, তবে ওই ফ্রিকোয়েন্সিতে এটুনিয়েশন কনস্ট্যান্ট আলফা অপেক্ষা অধিক হবে। আলফা অপেক্ষা কি হবে, অধিক হবে, মানে আলফার মানটা 0-র চাইতে বেশি হবে। এটুনিয়েশন কনস্ট্যান্ট মানের চাইতে বেশি বড় হবে। দেখে নিচ্ছে নিচে সেকশন নেটওয়ার্কের ফিল্টার অঙ্কন করা হলো, যেমন এই একটা, আমরা এটাকে একটা পাই সেকশন দেওয়া আছে, পাই সেকশন সার্কিট দেওয়া আছে, যেখানে 3টা ইম্পিডেন্স দেওয়া আছে R2, R1, R1। আমরা আগে এই সার্কিটগুলো পড়ে আসছি, যেমন টি তেও দেওয়া আছে R3/R4। তা আমরা আসলে কি ইম্পিডেন্স গুলো জেড দ্বারা, এখানে শুধু আর দেওয়া হয়েছে রেজিস্টিভের জন্য, তো আমরা তো আসলে পড়ে আসছি জেড দ্বারা, তাহলে আমি এই জন্য নিচে ধরে নিছি যে এখানে ধরি Z1 সমান সমান R2, অর্থাৎ এই R2টা হচ্ছে Z1। আমরা আগে পড়ে আসছি, আগে যেহেতু অঙ্কগুলা Z1 দ্বারা করা হয়েছে, এই জন্য আমি এখানে আবার তোমাদের সহজের জন্য Z1 দ্বারা করে দিছি, যদিও এখানে চিত্রটার মধ্যে 8 দ্বারা দেখানো হয়েছে। তাহলে Z1 সমান সমান আমরা R2 অথবা 2R3 ধরে নেই, অর্থাৎ 2R3 বলতে এখানে যে R3টা দেওয়া আছে, এখানে নরমালি আমরা আগে পড়ে আসছি Z1/2। Z1/2 যেহেতু, তাহলে এই জন্য Z1 যেহেতু এখানে ধরা হয়েছে, তাহলে এই জন্য 2R3 ধরা হয়েছে। আর এটা সমান সমান ধরছে JX1, আর Z2 সমান সমান R1। Z2 সমান সমান কি R1, অথবা এখানে 2R4,
ইকুয়াল jx2। তাহলে আমরা ক্যারেক্টারিস্টিক্স ইম্পিডেন্স যেটা Z0t পড়ে আসছি আগে 7 নাম্বার বা 6 নাম্বার ক্লাসে, তো সেখানে যে সমীকরণটা আমরা পেয়েছিলাম, যে ভ্যালুটা পেয়েছিলাম ক্যারেক্টারিস্টিক ইম্পিডেন্সের, যে √Z1² 4 প্লাস Z1 Z2। তো এই সমীকরণটার মধ্যে এই ইকুয়েশনটা বা এটা যদি তুমি একটা ফর্মুলাও মনে করো যে ক্যারেক্টারিস্টিক ইম্পিডেন্স সমান সমান কত, তাহলে সেই ক্ষেত্রে আমরা এইটার মানটা যদি কাল্পনিক ভ্যালুগুলো বসাই, যে জে এর যে মানগুলো আছে, যেমন Z1 সমান সমান আমরা এখানে ধরছি কি jx1, সেই jx1 যদি বসাই, তো jx1 বসাইলাম স্কয়ার বাই 4, আর এখানে Z1 Z2 এর মান বসাই দিলাম jx1 jx2। তাহলে এই এর মানটাকে j স্কয়ার x1 x2 হয়ে যাবে, আমরা যদি সহজ উপায়ে ধরি, আবার এইখানেও j স্কয়ার হয়ে যাবে। তো j স্কয়ার কাল্পনিক ভ্যালুর ক্ষেত্রে হচ্ছে j স্কয়ার সমান সমান -1। আমরা যদি সেই মানগুলো বসিয়ে এখানে সমাধান করি, তাহলে আমার সমীকরণটা দাঁড়াবে যে ক্যারেক্টারিস্টিক ইম্পিডেন্স ইকুয়াল √-x1/4 প্লাস x2। এটা যদি আমি 1 নাম্বার ইকুয়েশন দেই, এইটা করার ক্ষেত্রে যে 1 নাম্বার ইকুয়েশন দিলাম, তাহলে তোমরা যদি এইটা হয়, তাহলে অনুরূপভাবে আমার এটা টি সেকশনের ক্ষেত্রে যদি যাই, এই সার্কিটটার ক্ষেত্রে যদি এই ইকুয়েশনটা পাওয়া যায়, তাহলে পাই সেকশনের ক্ষেত্রে অর্থাৎ এই সেকশনের ক্ষেত্রে অনুরূপভাবে আমি এই ভ্যালুগুলো আবার বসাইলে আমার যে সমীকরণটা আগে ছিল, আমরা যেটা পাই সেকশনের ক্ষেত্রে যে ক্যারেক্টারিস্টিক ইম্পিডেন্সের যে সমীকরণটা পেয়েছি, সেখানে যদি আমি এই কাল্পনিক ভ্যালুগুলো বসাই দিই, jx1 jx2 যদি বসাই, তাহলে আমরা কি পাবো সেটা একটু দেখি। যেটা সমাধান করার পর আমার আসবে যে সমীকরণটা দাঁড়াবে যে -x1 x2 বাই -x1 x1/4 প্লাস x2 হোল রুট ওভার। তাহলে এটা আমার 2 নম্বর সমীকরণ হবে। তো এই দুইটা সমীকরণের সমন্বয়ে বলতে পারি যে আমরা জানি কি এটুনিয়েশন কনস্ট্যান্ট যেটা e টু দি পাওয়ার গামা is/ir, সেটা ইকুয়াল কি হয় 1 প্লাস z1/2 z2 প্লাস z0/z2। এখানে আলফা সমান সমান কি যে is/ir। সেই উপরের 1 নং ও 2 নং সমীকরণ নির্দেশ করে যে ক্যারেক্টারিস্টিক ইম্পিডেন্স x1 x1/4 প্লাস x2 যে ভ্যালুটা আমরা নিচে পেয়েছিলাম, যে এর উপর নির্ভরশীল, অর্থাৎ এই ভ্যালুটা যা হবে এর উপর ক্যারেক্টারিস্টিক ইম্পিডেন্স ডিপেন্ড করবে। যেহেতু পাই সেকশনই হোক বা টি সেকশনই হোক, টি সেকশনের জন্য ক্যারেক্টারিস্টিক ইম্পিডেন্স হোক অথবা পাই সেকশনের জন্য ক্যারেক্টারিস্টিক ইম্পিডেন্স হোক, এটার যে হরের মানে ভ্যালুটা আছে, হর যা আছে অর্থাৎ x1 x1/4 প্লাস x2 এর উপর নির্ভর করবে, কারণ এর পরিবর্তন হলে যে ভ্যালু আসবে সেটার উপর ডিপেন্ড করবে। এখানে উল্লেখ করা যায় যে x1 এবং x2 রিঅ্যাক্টিভ উপাদানের ফলে x1 * x1/4 প্লাস x2 এর মান পজিটিভ বা নেগেটিভ উভয়টাই হতে পারে। যদি পজিটিভ এবং নেগেটিভ উভয়টাই হয়, তাহলে এটার ভ্যালুটা কি হবে আমরা একটু দেখি। যদি আমরা ধরে নেই যে x1/4 প্লাস x2 ইকুয়াল প্লাস মাইনাস a, এটা আমি 4 নম্বর সমীকরণ দিলাম। যদি এখন x1/x1 প্লাস x2 এই ভ্যালুটাকে মাইনাস a ধরি, একবার প্লাস a ধরবো, একবার মাইনাস a ধরবো, তো এই মাইনাস a হয়, তবে 1 নং ও 2 নং চিত্রের যে এই ক্যারেক্টারিস্টিক ইম্পিডেন্স টি সেকশনের জন্য যে ক্যারেক্টারিস্টিক ইম্পিডেন্স আছে এবং পাই সেকশনের জন্য যে ক্যারেক্টারিস্টিক ইম্পিডেন্স আছে, এর মান পজিটিভ এবং বাস্তব হয়। এই অবস্থায় ফিল্টার সার্কিটের ইনপুট সিগন্যাল হতে পাওয়ার গ্রহণ করে। এই অবস্থায় কি করে? সে বলতেছে যে এইখানে দুইটা ইম্পিডেন্সই এর মান কি হবে পজিটিভ এবং বাস্তব, অর্থাৎ পজিটিভ মানে ধনাত্মক এবং বাস্তব হয়। এই অবস্থায় ফিল্টারের সার্কিটের ইনপুট সিগন্যাল হতে পাওয়ার গ্রহণ করে, কিন্তু রিঅ্যাক্টিভ উপাদান এই পাওয়ার অপচয় করতে পারে না। আমরা দেখি না যে এটুনিয়েশন কনস্ট্যান্ট নির্ণয় করা যায় নিম্নলিখিতভাবে, যেমন is/ir, ওই যে আমরা যে সমীকরণটা দিলাম, এটা 3 নং সমীকরণ হবে। এই 3 নং সমীকরণে যদি এই বেটা বসাই, তখন কাল্পনিক মানটা বসাইলে আমি is/ir এর মান এরকম আসতে থাকবে। যদি বসাই সমাধান করি, মানগুলো বসায় কাল্পনিক মানগুলো বসায় আমি যদি সমাধান করি, সমাধান করার পর আমাদের ভ্যালুটা হবে এরকম, যে এখানে দেখো যে ভ্যালুটা পাইছি যে is/ir 1 এত পাওয়া গেছে। এখন যদি এখানে মানটা বসাই দিই আমরা আগের সমীকরণ অনুযায়ী, তখন আমার ভ্যালুটা আসবে G2 এটুনিয়েশন কনস্ট্যান্ট is/ir সমান সমান এই রুট ওভার এই ভ্যালুটা চলে আসবে। যদি এই ভ্যালুটা আসে, সেই ক্ষেত্রে আমরা পাচ্ছি যে সমাধান করার পরে পাবো যে এই ইকুয়েশন, এটা যদি সমাধান করি তখন আমরা পাবো এটুনিয়েশন কনস্ট্যান্ট সমান সমান 1। তো সুতরাং এটুনিয়েশন কনস্ট্যান্ট আলফা সমান সমান কি হবে? log e টু দি পাওয়ার is/ir। তো এই is/ir মান কত পেয়েছি আমরা? 1 পাইছি, যে এটুনিয়েশন কনস্ট্যান্ট এখানে যদি এই মানটা
যদি এটার মান 1 হয় তাহলে log e টু দি পাওয়ার 1 সমান সমান কি হবে 0, অর্থাৎ আলফার মানটা পেলাম 0 এই ক্ষেত্রে। সুতরাং যখন কোনো ফিল্টার নেটওয়ার্ক ক্যারেক্টারিস্টিক ইম্পিডেন্সের মান পজিটিভ এবং বাস্তব হয় তখন তার অ্যাটেনুয়েশন কনস্ট্যান্ট হয় 0। তখন তার অ্যাটেনুয়েশন কনস্ট্যান্ট 0 হয়, যেটা আমরা প্রমাণ করে দেখাই দিলাম। আবার যদি আমরা এই মানটাকে পজিটিভ এ ধরি, যে পজিটিভ এই ভ্যালুটা যদি পজিটিভ হয় সেই ক্ষেত্রে আমরা কি পাবো? তখন আমার Z0 এই মানগুলো বসাইলাম। Z0 বা ক্যারেক্টারিস্টিক ইম্পিডেন্স টি সেকশনের ক্ষেত্রে এই কাল্পনিক মান বসানোর পর এটা হবে এবং পাই সেকশনের ক্ষেত্রে এই ভ্যালুটা পাওয়া যাবে। তো এখন যদি আমরা এটাকে সমাধান করি যে অ্যাটেনুয়েশন কনস্ট্যান্ট আমার কত হবে, যে আমরা যে অ্যাটেনুয়েশন কনস্ট্যান্টের যে আগে যে ৩ নাম্বার সমীকরণটা আমরা পেয়েছিলাম ওইখানে যদি এই ভ্যালুটা বসাই তখন আমরা সমাধান করার পরে পাবো একটা ভ্যালু পাবো, যে অ্যাটেনুয়েশন কনস্ট্যান্ট সমান সমান 1 প্লাস x1/2x2 প্লাস রুট ওভার হোল রুট ওভার ব্র্যাকেট x1 স্কয়ার 4x2 স্কয়ার প্লাস x1/x2। তো এই ভ্যালুটা আমরা পাবো। যেহেতু অ্যাটেনুয়েশন কনস্ট্যান্টের আমরা একটা ভ্যালু পেয়েছি, এটার মান 0 না, সেই ক্ষেত্রে আমরা বলতে পারি যে আলফাটা কি হবে, অতএব অ্যাটেনুয়েশন কনস্ট্যান্ট আলফা সমান সমান log e টু দি পাওয়ার এই ভ্যালুটা আসবে, অর্থাৎ আলফার মানটা একটা ধনাত্মক ভ্যালু আসবে, অর্থাৎ 0 এর চাইতে বেশি হবে। তো সেই ক্ষেত্রে উপরের সমীকরণ হতে বলা যায় যে যখন ক্যারেক্টারিস্টিক ইম্পিডেন্সের মান কাল্পনিক হয় তখন অ্যাটেনুয়েশন কনস্ট্যান্টের মান 0 নয় এবং অ্যাটেনুয়েশন কনস্ট্যান্টের মান পজিটিভ, অর্থাৎ 0 থেকে বেশি হয়। ইহাকে অ্যাটেনুয়েশন ব্যান্ড বলে। ইহাকে অ্যাটেনুয়েশন ব্যান্ড বলে। তো যাই হোক, আজকে আমাদের এটাই 6.9 এইখানে এটাই হলো এবং আমরা বাড়ির কাজটা দেখে নিই যে আমরা কি কি বাড়ির কাজ দিলাম। যেমন আমাদের 6.6 এ ছিল কি যে লো পাস, হাই পাস, ব্যান্ড পাস এবং ব্যান্ড স্টপ ফিল্টারের সাধারণ ধর্ম। তা আসলে এখানে আমি 6.6 টা এগুলো তোমরা যে তোমাদের রেফারেন্স বই আছে খুব সহজ সরলভাবে লেখা আছে এবং এগুলো থিওরি, তবু আমি টুকটাক একটু বলে দিচ্ছি তোমাদের সহজে করার জন্য। যে এই ফিল্টারের মান আমরা প্রথমে কিছু লো পাস ফিল্টার। লো পাস ফিল্টার কি জিনিস, যে বলতেছি এই ফিল্টারের মাধ্যমে শূন্য ফ্রিকোয়েন্সি হতে নিম্নমানের ফ্রিকোয়েন্সি আউটপুটে প্রেরণ করে এবং অন্য সকল ফ্রিকোয়েন্সিকে বাধা প্রদান করে। অর্থাৎ লো পাস ফিল্টার হচ্ছে যে ফ্রিকোয়েন্সির মান শূন্যর চাইতে কম সেই ধরনের ফ্রিকোয়েন্সিকে আউটপুটে গমন করতে দেয় এবং এর উপরে শূন্যর চাইতে উপরে বা অন্যান্য ফ্রিকোয়েন্সি থেকে আউটপুটে গমন করতে দেয় না। এটা যেমন লো পাস ফিল্টার। হাই পাস ফিল্টার ঠিক এটার বিপরীত, যে শূন্যর ঊর্ধ্বে বড় ভ্যালুগুলোকে দিতে হয়, শূন্যের নিচের ভ্যালুগুলোকে লো পাস ফিল্টারের যে ভ্যালুটা গমন করে তাকে যেতে দেয় না। আর ব্যান্ড পাস ফিল্টার হচ্ছে একটা নির্দিষ্ট মানের ফ্রিকোয়েন্সিকে যেতে দিবে আর অন্য ফ্রিকোয়েন্সিগুলো যেতে দিবে না। এবং ব্যান্ড স্টপ ফিল্টার হচ্ছে যে একটা নির্দিষ্ট মানের ফ্রিকোয়েন্সিকে বাধা দিবে এবং অন্য ফ্রিকোয়েন্সিগুলোকে যেতে দিবে না। তাহলে এটা সাধারণত সংজ্ঞা এবং কোথায় এটা সাধারণ ধর্ম কি এবং কোথায় এটা ব্যবহার করা হয় এটা তোমরা সহজেই পারবা। এই জন্য আমি এটা দেই এবং এই কাজগুলো তোমরা কমপ্লিট করবে। হাই পাস, লো পাস, হাই পাস, ব্যান্ড পাস এবং ব্যান্ড স্টপ ফিল্টারের প্রয়োগ উল্লেখকরণ, অর্থাৎ এই ফ্রিকোয়েন্সিগুলো কোথায় ব্যবহার করা হয় সেটাও তোমরা লিখতে পারবে, যে সহজ। যেমন সিমেট্রিক্যাল ব্যালেন্সড এবং আনব্যালেন্সড ট্রি এবং পাই সেকশন হিসেবে লো পাস ফিল্টার স্থাপন। আমরা কিন্তু আগে চ্যাপ্টারগুলোতে সিমেট্রিক্যাল ব্যালেন্সড এবং আনব্যালেন্সড ট্রি, পাই, এল সেকশনের চিত্র সহ পড়ে আসছে। এখন শুধু লো পাস ফিল্টারের উপস্থাপন, অর্থাৎ লো পাস ফিল্টার আমরা পড়েছি যে জিরোর নিচে যে ফ্রিকোয়েন্সিগুলো আছে সেগুলোকে যেতে দেয়। তো এটা সহজ, এই সহজ তিনটা জিনিস তোমরা পড়ে এটা লিখে বাড়ির কাজ আকারে তুমি তোমার সংশ্লিষ্ট টিচার, তুমি যে পলিটেকনিকে পড়ো ওই পলিটেকনিক এই সংশ্লিষ্ট সাবজেক্টের সংশ্লিষ্ট টিচারের কাছে জমা দিবা, তাহলেই তোমাদেরকে এটাকে ক্লাস টেস্ট, কুইজ টেস্টের মার্ক হিসেবে তারা ধরতে পারে বা ধারাবাহিক সেশনাল মার্ক হিসেবে তোমাদেরকে সহযোগিতা করে মার্কের মাধ্যমে। তো আজকে আমাদের তারপরে হচ্ছে যে যদি কোনো প্রশ্ন থাকে তাহলে যদি এই আজকে যা পড়ানো হলো এটার উপর যদি কোনো প্রশ্ন থাকে তাহলে আগামী ক্লাসে আমাদের প্রশ্নগুলোর উত্তর দেওয়ার চেষ্টা করব, তোমরা দেবা। তার এই ক্লাসটা রেকর্ডিং অবস্থায় থাকবে, তোমরা যখনই ইচ্ছা তখন এই ক্লাসটা দেখতে পারো, যে www.skills.gov.bd.com থেকে তোমরা যে কোনো সময় সংরক্ষণ করতে পারবা বা ওইখান থেকে দেখতে পারবা যতবার ইচ্ছা ততবার। আগামী ক্লাস আলোচনা হবে বিশেষ ধরনের ফিল্টারের বৈশিষ্ট্য, অধ্যায় 7, কাট অফ ফ্রিকোয়েন্সি এবং কনস্ট্যান্ট ক্যাশ সেকশন ফিল্টার নেটওয়ার্কের ব্যবহার, টি এবং পাই, লো পাস এবং হাই পাস ফিল্টার রিঅ্যাক্টেন্স ফ্রিকোয়েন্সির বৈশিষ্ট্য উল্লেখকরণ, অ্যাটেনুয়েশন বনাম ফ্রিকোয়েন্সি, ফেজ শিফট বনাম ফ্রিকোয়েন্সি, ক্যারেক্টারিস্টিক ইম্পিডেন্স বনাম ফ্রিকোয়েন্সি কার্ভ, টি এবং পাই সেকশনের লো এবং হাই পাস ফিল্টারের বৈশিষ্ট্য উল্লেখকরণ, এম ডিরাইভড ফিল্টার্স, ক্রিস্টাল ফিল্টারের ক্রিয়া পদ্ধতি ব্যাখ্যা, ইম্পিডেন্স ম্যাচিং ফিল্টারের বর্ণনা, অ্যাক্টিভ ফিল্টার ও প্যাসিভ ফিল্টারের মধ্যে পার্থক্য। আমরা আগামী ক্লাসে এই 1 থেকে 7.8 পর্যন্ত আলোচনা করব ইনশাআল্লাহ। তোমরা আগামী ক্লাসে এই অধ্যায় 7টা একটু দেখে আসবে। দেখে আসলে কি হয়, পূর্বের ক্লাসটা মানে যে ক্লাসটা হবে ওই ক্লাসটা সম্বন্ধে একটু ধারণা পাওয়া যায়, বুঝতে সহজ হয়।
তো আমরা আশা করব যে আগামী ক্লাসটা দেখে আসবে। আজকে এই পর্যন্তই। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ। আবার দেখা হবে আগামী বুধবার ঠিক এই সময়েই। This thesis available right now.